এতক্ষণ শুনলেন আজ সকালে। এখন ছোটদের আসর। ছোটদের আসরের আজকের নিবেদন ভোরের আলোর কানাকানি। অনুষ্ঠান সংযোজনায় রিয়া চট্টোপাধ্যায়। এখন ছোটদের আসরে শুনবেন সবুজ অবুজের রবি প্রণাম, রবীন্দ্রনাথের শৈশব ও কৈশোর অবলম্বনে শ্রুতি নাটক ভোরের আলোর কানাকানি। রচনা ও নির্দেশনা মানস বন্দ্যোপাধ্যায়। অভিনয়ে প্রথম সূত্রধর কৃতিলেখা সরকার, দ্বিতীয় সূত্রধর মোহাম্মদ রেহান হামিদ। রবীন্দ্রনাথ শৈশবে মনস্বী মুখোপাধ্যায়, কৈশোরে বিহান মুখোপাধ্যায়। সোমেন্দ্রনাথ সম্বুদ্ধ মুখোপাধ্যায়। সত্যপ্রকাশ আন্তরিক মণ্ডল। সারদা দেবী ঐশী, ইরাবতী অহনা। কৈলাস মুখুজ্জে বিহারীলাল ও দেবেন্দ্রনাথ। কল্পময় মুখোপাধ্যায়। গুরুমশাই ও শ্যাম সমৃদ্ধ মিশ্র। স্বর্ণকুমারী আত্রেয়ী চৌধুরী। বর্ণকুমারী কৃত্তিকা। জ্যোতিরিন্দ্রনাথ সুরজ দাস। কাদম্বরী শৈলী। যন্ত্রানুষঙ্গ হারমোনিয়াম কল্পময় মুখোপাধ্যায়। তবলা আগ্নিক চট্টোপাধ্যায়। প্রযোজনায় সবুজ অবুজ শান্তিনিকেতন। আজ ছোটদের আসরে কবি প্রণামে সবুজ অবুঝের নিবেদন শ্রুতি নাটক ভোরের আলোর কানাকানি। রচনা মানস বন্দ্যোপাধ্যায়, পরিবেশনায় সবুজ অবুঝের কুশীলবরা। সন 1268, 24শে বৈশাখ। সন্ধ্যাবেলা থেকেই সারদা দেবী সুতিকা গৃহে। তিনি সন্তান সম্ভবা। বাড়ির মেয়েরা দাসীরা ব্যস্ত হয়ে পড়েছে তাকে নিয়ে। কৃষ্ণা ত্রয়োদশীর মধ্যরাত। বৈশাখের উষ্ণতা রাত্রির কোলে ক্রমশ নিম্নগামী। মৃদু মৃদু বাতাস বইছে, যেন সেই বাতাসে শোনা যাচ্ছে চরণধ্বনি। সে যে আসে। অবশেষে রাত 2:28 গতে শোনা গেল তার প্রথম ক্রন্দন ধ্বনি। মঙ্গল শঙ্খ বেজে উঠল। শুভ শঙ্খ ধ্বনি ছড়িয়ে গেল অলিন্দে অলিন্দে। সময়টি লিপিবদ্ধ করে রাখলেন বড় দাদা দ্বিজেন্দ্রনাথ। জন্ম হল দেবেন্দ্রনাথ সারদা দেবীর চতুর্দশ সন্তান, অষ্টম পুত্র রবীন্দ্রনাথের। তার শেষ জন্মদিনে গাওয়া হয়েছিল যে গানখানি, তা কি তার প্রথম জন্মদিনকে সূচিত করেছিল সে গানের বাণী ও সুরে?
জলে হয়ে গেল ভগ্ন, উদয় শিখরে জাগে মা ভুই নবজীবনের আশ্বাসে। উদয় শিখরে জাগে মা ভুই নবজীবনের আশ্বাসে। জয় 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 রে মানব উদয় মন্ত্রী উঠিল মহাকাশে। ওই মহামানব আসে, ওই মহামানব আসে। ধীরে ধীরে বড় হচ্ছে রবি। ঠাকুর বাড়ির কনিষ্ঠ শিশু সন্তানটি একটু ভাবুক, তন্ময় হয়ে যা দেখে সেদিকেই চেয়ে থাকে। তারা তিনটি বালক একসঙ্গে মানুষ হচ্ছিল ভৃত্য মহলে। তার থেকে 2 বছরের বড় দাদা সোমেন্দ্রনাথ আর ভাগ্নে সত্যপ্রসাদ। মাধবচন্দ্র মুখোপাধ্যায় বাড়ির মাস্টার মশাই। তিনি পড়ান শিশুপাঠ্য গ্রন্থ, বিদ্যাসাগরের বর্ণ পরিচয়, নীতিমালা, ধারাপাত। কি রে রবি, থেমে গেলি কেন? কি করছিলি? আচ্ছা দাদা, এই যে বর্ণ পরিচয়ে জল পদে পাতা নড়ে, দেখেছো কেমন ছবির মতো? ও বাবা ছোট মামা, এর মধ্যে তুমি ছবি কোথায় খুঁজে পেলে? জল পড়ে তাই পাতা নড়ে? না রে, বড় দাদা বলেছে ওর মধ্যে একটা ছন্দ আছে। আমি তো সেটাই বলছি। আমি যে দেখেছি পাতার মধ্যে যখন বৃষ্টির জল টপটপ করে পড়তে থাকে, পাতাও তেমনি আপন মনে নড়তে থাকে। আমার মনে হয় যেন সেই কত পুরনো কাল থেকে এমনি করে জল পড়া আর পাতা নড়ার খেলা চলছে তো চলছেই। ওই দেখো ছোট মামা, মুখুজ্জে বুড়োটা এই দিকে আসছে, এসে নিশ্চয়ই ঠাট্টা তামাশা করতে শুরু করবে। আমি বাবা পালাই। সত্য, কোথায় যাস? কথা আছে, শোন শোন। রবি, চুপটি করে থাকবি কিন্তু। কৈলাস দাদুর কথায় বেশি উত্তর দিবি না। এই যে ছোট খোকা, তোমার দোসর দুটি গেল কোথায়? শোনো হে, তোমার জন্য এই ছড়াটা বানিয়েছি। কেটে গাদি ঘিমি ঘিনাতে উড়িতে বাজে বিয়ের বাজনা, নহবতে সানায় ধরেছে সুর, খোকা বাবু বিয়ে হবে সুমধুর। বধূটি আসবে নাকে নলো, রূপ দেখে চোখে পড়ে না বলো, বেনারসি শাড়ি তার কি বাহার, গলায় দুলছে 7 নড়িহার, লাজুক কোনেটি ঘুমটার আরে নবীন বরকে দেখে চুরি করে। রবি যে তার ভুবনমোহিনী বধূটির কথা শুনে লজ্জা পেল তা নয়, তার মনে লাগলো ছন্দের দোলা। যেমন বর্ষা দিনে রবির জীবনে মেঘদূত রূপে ধরা দিল, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। রবির দাদা আর ভাগ্নে সোমেন্দ্রনাথ আর সত্যপ্রসাদ স্কুলে যেতে শুরু করেছে। প্রতিদিন তারা রবির কাছে নানা বর্ণনা শোনায়। জানো তো ছোট মামা, আজ স্কুলে যেতে যেতে দেখি কি কত কত ফিটন গাড়ি ঘোড়া ছুটিয়ে চলেছে। কোনটাতে বাবুরা বসে আছে, আবার কোনটাতে সাহেব মেম সাহেব। তাই বুঝি? আর কি দেখতে পাও? কোন কোন দিন নানা ধরনের শোভাযাত্রা, রঙিন সব পোশাক আশাক, বাজনা বাজি চলেছে। তখন তোর কথা খুব মনে পড়ে। তুই তো এসব দেখতে ভালোবাসিস। তোমরা রবিকে বেশি খেপিও না, ও তো বয়সে ছোট, আর যখন স্কুলে যাওয়ার সময় হবে ঠিক যাবে। না, আমি আর ঘরে বসে থাকবো না। আমিও তো লেখাপড়া শিখছি, এবার আমি স্কুলে যাবই। বাবা মশাইকে বলে আমাকে ভর্তি করে দেওয়ার ব্যবস্থা করে দাও না গো। এই যে এখন স্কুলে যাওয়ার জন্য যেমন কাঁদছো, একদিন স্কুলে না যাওয়ার জন্যও তোমাকে এমনি করেই কাঁদতে হবে। শুরু হলো রবির স্কুলে যাওয়া, কিন্তু স্কুলের পরিবেশ তার ভালো লাগে না। একলা বসে থাকে আনমনে। একদিন আকাশে বর্ষার মেঘ। রবি বাইরের বাগানে খেলছিল। হঠাৎ সত্যপ্রসাদ মামাকে ভয় দেখাতে চিৎকার করলো, ছোট মামা পালাও, পুলিশ পুলিশ!
ভয় পেয়ে রবি দৌড়ালো অন্তঃপুরে। কি রে রবি, দৌড়ে পালিয়ে এলি কেন? কি হয়েছে? দেখো না, পুলিশ আসছে আমাকে ধরতে, সত্য বললো। ও মা, পুলিশ কেন আমার শান্ত ছেলেটাকে ধরতে আসবে? ও কিছু না। মা, আমি দিদিমার রামায়ণ খানা নিয়ে ওইখানটাতে বসে পড়ি। রামায়ণ পড়তে পড়তে রবি কৃত্তিবাসের ছন্দের গহনে হারিয়ে যায়। কত বিচিত্র কাহিনী! একটি করুণ দৃশ্য পড়তে গিয়ে তার চোখে জল এলো। অমনি দিদিমা এসে রামায়ণখানা তার কোল থেকে টেনে নিয়ে গেল। এভাবেই কখনো জল পড়ে পাতা নড়ে, কখনো কৈলাস মুখুজ্জের দ্রুত বলা ছড়ার ছন্দের দোলা, কখনো বৃষ্টি পড়ে টাপুর টুপুর, কখনো বা রামায়ণের করুণ কাহিনী শিশু রবীন্দ্রনাথের জীবনে কাব্য অনুভূতি আর ছন্দের বৈচিত্র্য নিয়ে ধরা দিল আগামীর সঞ্চয় রূপে। বৃত্ত মহলে মানুষ হচ্ছে ওরা তিনজন, সারা দিন চাকরদের তত্ত্বাবধানে। তাদের শাসন ছিল দেখাশোনার থেকে অনেক বেশি। এদের মধ্যে একজন চাকর ছিল শ্যাম, কিশোর ভৃত্য, বেশ চালাক। জল খাবার খাওয়া হয়ে গিয়েছে, এখন আর দৌড়াদৌড়ি করো না। তুমি তো শান্ত ছেলে, আমার কথা শুনবে। কেন শ্যাম দাদা, আমি তো তোমার কথা খুব শুনি। ছোট দাদা বাবু, তোমাকে এই জানলার ধারে গন্ডি কেটে বসিয়ে দিয়ে গেলাম, একদম নড়াচড়া করবে না। জানো তো গন্ডির বাইরে গিয়ে সীতার কি হয়েছিল? না গো শ্যাম দাদা, আমি কোথাও যাব না। আমি জানলার খড়খড়ি তুলে বাইরেটা দেখতে পারবো তো? সে পারবে, কিন্তু খুব সাবধানে, কাকপক্ষীও যেন টের না পায়। আমি আসি, আমার মেলা কাজ আছে। জানলার ধারে একা বসে বসে রবির সারা দিনমান কেটে যায়। জানলার ওপারে ঘাট বাঁধানো পুকুর, সারি সারি গাছপালা, রহস্যময় প্রাচীন বট গাছ, পুকুরে স্নান করতে আসা নানা মানুষের বিচিত্র স্নান করার ভঙ্গি সবই রবির মনের দৃশ্যপটে আঁকা হয়ে যায়। পরে সেই বিশাল চীনা বট গাছটি নিয়ে লিখলেন, নিশি দিশি দাঁড়িয়ে আছো, মাথায় লয়ে জট, ছোট ছেলেটি মনে কি পড়ে, ওগো প্রাচীন বট। তবু খাঁচার পাখিটির মতো ছোট্ট রবির মাঝে মাঝে মুক্তি ঘটে। কখনো কখনো বা রবি একা একা ঘুরে বেড়ায় গোলাবাড়ি আর বাগানে, মনে মনে নানা কথা ভাবে। সমবয়সী ভাগ্নি ইরাবতী সত্যপ্রসাদের বোন, ছোট মামার কাছে রহস্যের কথা বলতে সেও কম যায় না। জানো তো ছোট মামা, আজও আবার গিয়েছিলাম সেইখানে। কোথায় রে? রাজার বাড়ি। সে এক মস্ত প্রাসাদ, হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। রাজার বাড়ি? সে আবার কোথায়? আমি তো কোথাও দেখিনি। আছে আছে, আমাদের এই বাড়ির মধ্যেই আছে। ঠিক মতো খুঁজে দেখো, ঠিক সন্ধান পেয়ে যাবে। তুই তো রোজ বলিস, একদিন সঙ্গে করে নিয়ে চল না। সেখানে একা একা যেতে হয়, বুঝেছো? তবেই তো গায়ে কাঁটা দেবে, ভয় ভয় করবে। ভাগ্নির হেয়ালি কিছুতেই ধরতে পারে না সরল রবি। শুধু সারা বাড়ি রাজার বাড়ি খুঁজে বেড়ায়। বড় হয়ে কবিতা লিখলেন রাজার বাড়ি। আমার রাজার বাড়ি কোথায় কেউ জানে না। সে বাড়ি কি থাকতো যদি লোকে জানতে পেত? আমার রাজার বাড়ি কোথায় শোনমা কানে কানে, ছাদের পাশে তুলসী গাছে টব আছে যেখানে। রবীন্দ্রনাথের কাছাকাছি দুই দিদি, স্বর্ণকুমারী এবং বর্ণকুমারী, যথাক্রমে ন দিদি ও ছোট দিদি। ছোট ভাইটির সঙ্গে তাদের খুব সখ্য। রবি কোথায় রে? বাগানে একা একা ঘুরে বেড়াচ্ছে বুঝি? অনেকক্ষণ ওকে দেখিনি। স্কুলে না গেলে ও বেশ মনের আনন্দে থাকে। কত কিছু যে ভাবে ওর নিজের মতো করে। গান গায় খুব সুন্দর। শ্রীকণ্ঠ বাবুর কাছে বেশ কখানা গান শিখেছে। উনিও খুব ভালোবাসেন রবিকে। দিদি, তুমিও তো বেশ গাও, আমার কবিতাও লেখো। লুকিয়ে লুকিয়ে আমি দেখেছি তোমার খাতা। তুই কি করে জানলি? সে আমি জানি, কিন্তু দিদি বলো তো, আমাদের বাড়িতেও কেন মেয়েদের লুকিয়ে লিখতে হয়? পাকা মশাই এলে আমি এবার তাকে বলবো।
আমার খুব ইচ্ছে জানিস বঙ্কিম বাবুর মতো উপন্যাস লিখি। উনি কেমন বাঁধন দিয়ে কত নারী চরিত্র এঁকেছেন ওর উপন্যাসে। ওই দেখো রবি এইদিকেই আসছে। রবি, তোর হাতে কি রে? চাপা ফুল ছোট দিদি, বাগানে অনেক ঝোড়ে পড়েছিল, কুড়িয়ে এনেছি। কি সুন্দর গন্ধ দেখো। একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলে আরো সুগন্ধ ছড়াবে। রবি, আমাকে দিবি ভাই কয়েকটা? তোমাদের জন্যই তো এনেছি, আর নতুন বৌঠানকে দেব। বৌঠান চাপা ফুল খুবই ভালোবাসে। হ্যাঁ রে রবি, তুই জল খাবার খেয়েছিস তো বাবা? চাকরগুলো বড্ড ভুলো মন, ঠিক মতো খেতে দিতে ভুলে যায়। আর ছেলেটাও হয়েছে তেমনি, চেয়ে খাবে না। হ্যাঁ মা, আজকে ঈশ্বর দাদা আমাকে চিড়ে দই দিয়েছিল, কিন্তু নিজের হাতে মেখে নয়, বলে তোমরা মেখে নাও, খুব সুচিবাই। দেখি এবার কর্তামশাই এলে রবিদের ভিতর বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, তাই করো মা, খুব মজা হবে। আমরা সব ভাই বোন মিলে একসাথে থাকবো। উপনয়নের পর রবি তার বাবা মশাইয়ের সঙ্গে চলল পশ্চিমে বেড়াতে। প্রথমে অমৃতসর, তারপর সিমলা। সেখানেই হিমালয়ের কোলে একাধারে বাবা মশাই নিমগ্ন থাকবেন উপাসনায়, আর রবি তার নিজের মতো করে বাইরের জগৎকে দেখবে। হিমালয় যাওয়ার আগে ওরা যাবে বোলপুর। বীরভূমের এই নির্জন ক্ষেত্রটি দেবেন্দ্রনাথের বড় প্রিয়। প্রায় 1 দশক আগে রায়পুরের সিংহবাড়ির কাছ থেকে এই জায়গাটা কিনেছিলেন দেবেন্দ্রনাথ 5 টাকার মৌরসি পাট্টায়। তারপর সেখানেও তার ধ্যানের আসন পেতেছেন। একা একা সাবধানে থাকবি ভাই, যা প্রয়োজন হবে বাবা মশাইকে বলবি। শোনো, ট্রেনে যখন চড়বে ছোট মামা, ভালো করে চেপে ধরে থাকবে। ট্রেন চলতে শুরু করলে এমন জোরে ঝাঁকানি দেবে যে কে কোথায় ছিটকে পড়বে তার ঠিক নেই। সত্য, তুই কেবল রবিকে আজগুবি সব ভয় দেখাস। আজগুবি কি বলছো? আমার যে কি কাণ্ড হয়েছিল ট্রেনে চড়ে। ছোট মামা, ওখানে গিয়ে দেখবে চারিদিকে ধান ক্ষেত, রাখালরা গরু চড়াচ্ছে, চড়ুই ভাতি করছে, এলাহি কাণ্ড। নতুন যে গানগুলো শিখেছিস ব্রহ্মসঙ্গীত, বাবা মশাইকে শোনাবি। নতুন দাদা, তুমি আমাকে পিয়ানো বাজানো শেখাবে বলেছিলে, ফিরে এলে শেখাতে হবে কিন্তু। যাও ভাই, ভালো করে বেরিয়ে এসো, তখন আমরা সবাই তোমার কাছে গল্প শুনবো। আর ওখান থেকে আমার জন্য রঙিন উল আনতে ভুলো না যেন। এই যে আমি বাবা মশাইয়ের সঙ্গে বেরিয়ে পড়বো, উত্তেজনায় রাত্রে আমি ঘুমাতে পারছি না, কত রকম স্বপ্ন যে মনে উঁকি মারছে। আমার কিন্তু রবিকে দেখে হিংসে হচ্ছে। ও কি সুন্দর পাহাড়ে ঘুরে বেড়াবে। আমরা একদিন এই বাড়ির চৌহদ্দি থেকে অনেক দূরে দূরে বেড়াতে যাব, দেখে নিবি। রবি, তুই ফিরে আয়, আমার লেখা গল্প শোনাবো তোকে। বাবা মশাইয়ের সঙ্গে 3 মাস পশ্চিমে ভ্রমণের পর রবি ফিরে এলো ঠাকুর বাড়িতে। কিন্তু এবার আর ভৃত্য মহলে নয়, ঠাঁই হলো অন্তঃপুরে। প্রতিদিন মায়ের ঘরে সভা বসে, দিদিরা বৌঠানরা ভিড় করে। একেবারে প্রথম থেকে বলবি কিন্তু, কিচ্ছু বাদ দিবি না। প্রথমে গেলাম বোলপুরে। ট্রেনের দুপাশে গাছগুলো হু হু করে ছুটে চলেছে। আমার মনে উত্তেজনা। সন্ধেবেলায় বোলপুর স্টেশনে নেমে পালকি করে পৌঁছালাম শান্তিনিকেতন বাড়িতে। ভোর হতেই ঘুম থেকে উঠে দেখি 70 কথা মতো একটাও ধান ক্ষেত নেই, ধুধু প্রান্তর। আর কি দেখলি রবি? উত্তরে কাকর মাটির ঢেউ খেলানো খোয়াই, আর জলধারা বয়ে চলেছে ছোট ছোট নদীর মতো। জানো তো দিদি, আমি ওখানে পাথর কুড়োতাম। বাবা মশাই বলেছিল উপাসনার আসনখানা সেই পাথর দিয়ে বাঁধিয়ে দিতে। আর পশ্চিমে গিয়ে কি করলে ভাই? প্রথমে তো গেলাম অমৃতসর। সেখানে স্বর্ণ মন্দিরে পাঞ্জাবি গায়কদের ভজন শুনলাম। কি চমৎকার নিবেদন! হিমালয় দেখে কি মনে হলো রবি? পাহাড়ে পাহাড়ে তুই ঘুরে বেড়াস, আমার কত চিন্তা। ছেলেটা পাহাড়ে কি করছে কে জানে। জানো তো মা,
হিমালয় যেমন বিশাল তেমনি উদার, যেন ঋষির মতো দাঁড়িয়ে আছে। রবি কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে মা, আর রঙও ফিরেছে। তার ভাই দেখতে হবে তো। রবির ভিতরে ভিতরে ঘটছে কবিত্ব শক্তির বিকাশ। কবিতা লেখে লুকিয়ে লুকিয়ে। সোমেন্দ্রনাথ আর কাদম্বরী দেবীকে পড়ে শোনায়। তোমার এই কবিতাটা বেশ হয়েছে, কিন্তু রবি বেশি যশঃপ্রার্থী হয়েও না, তাতে তোমার কবিত্ব শক্তি নাশ হবে। এমন করে বলছো কেন বৌঠান? আমি কি বেশি গৌরব করছি? না, তা নয়, কিন্তু ভাই, তোমাকে ঘিরে আমার অনেক আশা আকাঙ্ক্ষা। তুমি শ্রেষ্ঠ কবি হবে, সবাই তোমার জয়ধ্বনি করবে। দেখেছো বৌঠান, তুমিই আবার আমার প্রশংসা করছো। কাদম্বরী, শোনো, আজ বিহারীলাল বাবু আসবেন তোমাকে সারদা মঙ্গলে কবিতা শোনাতে। রবি, তুই কোথাও যাবি না কিন্তু, উনি তোরও খোঁজ করছিলেন। তাহলে আমি যাই, ওর জন্য জলখাবার তৈরি করি। রবি, যাও তো ভাই, বাগান থেকে কিছু বেল ফুল তুলে নিয়ে এসো, পাথরের থালায় জলে ভিজিয়ে রাখবো। তার সঙ্গে কয়েকটা গন্ধরে জানবো, উনি খুব ভালোবাসেন। বেশ, তোমরা আয়োজন করো, আমি কিছু মিষ্টি আনাই। রবি, তুই তো ওনাকে খুব শ্রদ্ধা করিস। করব না আবার? উনি যে গীতি কবিতার পথিকৃৎ, তাই তো ওকে আমি ভোরের পাখি বলে ডাকি। সন্ধ্যায় বিহারীলাল এলেন ঠাকুর বাড়িতে। কাদম্বরী দেবীর ঘরে তার বসার আয়োজন। রবি পিছু পিছু ঘুরছে নতুন বৌঠানের। আসুন আসুন বিহারীলাল বাবু। থাক থাক বৌমা, কল্যাণমস্তু। বিহারীলাল বাবু, কাদম্বরী আপনার কাব্যের যথার্থ অনুরাগিনী। বড় দাদার স্বপ্ন প্রয়াণ পড়ে বৌঠান আপ্লুত। কাব্যের পাঠিকা রূপে বৌঠানের তুলনা নেই। জানেন বিহারীলাল বাবু, কাদম্বরী খুব সযত্নে একখানি আসন বুনেছে। হ্যাঁ, আর সেই আসনে উৎকীর্ণ করে দিয়েছে আপনার সারদা মঙ্গলের পংক্তি। হে যোগেন্দ্র যোগাসনে, ঢুলু ঢুলু দু নয়নে, কাহারে ধেয়াও। আহা, আমার কি সৌভাগ্য! এমন পাঠিকা কজনের ভাগ্যে মেলে। এই আসনটিতে আপনি বসুন আর সামান্য জল খাবারটুকু খান, আমি কৃতার্থ হব। কৃতার্থ যে আমি হচ্ছি বৌমা তোমার এই অসামান্য আয়োজনে। তোমাকে কথা দিচ্ছি, আমি আমার সারদা মঙ্গলের পরের কাব্যের নাম রাখবো সাধের আসন। কবির কবিসত্তার প্রকাশ ঘটছে প্রতিনিয়ত, কিন্তু তার হৃদয়ে শান্তি নেই। একটা অবরুদ্ধ আবেগ ভিতরটাকে তোলপাড় করে, অথচ প্রকাশের পূর্ণতা নেই। সদর স্ট্রিটের বাড়ির বারান্দায় অস্থির পায়চারি। দূরের সূর্যালোকে গাছের ফাঁকে ফাঁকে আলো ছায়ার খেলা রবির ভিতরের ঝর্ণার ধারাকে আহ্বান জানায়। অবশেষে জোড়াসাঁকো বাড়ির ছাদে ঘটল সে অবরুদ্ধ আবেগের পূর্ণ প্রকাশ। যেন এক গুহার আধার থেকে প্রবল বেগে আছড়ে পড়ল ঝর্ণা ধারা। আজির প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আন্ধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ। কৈশোর থেকে যৌবন রাজ্যে পদার্পণ, ভানুসিংহের পদাবলী থেকে বাল্মীকি প্রতিভায় উত্তরণ, সঙ্গীতে অভিনয়ে কাব্য সুষমার এক পূর্ণতরের অভিষেক। দেবেন্দ্রনাথ তখন চুঁচুড়ায়। জ্যোতিরিন্দ্রনাথ ও রবীন্দ্রনাথকে ডেকে পাঠালেন। নৌকা যোগে এসে পৌঁছালো দুই ভাই। পশ্চিমের বারান্দায় একটি আরাম কেদারায় বসে আছেন মহর্ষি, শান্ত স্থিতধীর। বাবা মশাই, জরুরি তলব কেন? শোনো, এবার মাঘোৎসবে যে ব্রহ্ম সঙ্গীতগুলি গাওয়া হবে তার মধ্যে রবির কয়েকটি গান থাকবে। আর রবি, তুমি নতুন কিছু লিখেছ? নতুন কয়েকটি গান বেঁধেছি, সুরও দিয়েছি জ্যোতি দাদার সাহায্য নিয়ে। বাবা মশাই, আশ্চর্যের কথা কি জানেন? আমি পিয়ানোতে সুর তুললে রবি কি অনায়াসেই কথা বসিয়ে নেয়। শোনাও তাহলে। জ্যোতি, তোমার পিয়ানো তো এখানে নেই,
তান পুরাতেই বড় মুখে সাহায্য করো। কি গাইবে নয়ন তোমারে? নয়ন তোমার পান দেখিতে রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমার পান জানিতে, হৃদয় তোমার পান জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে, হে রয়েছ নয়নে নয়নে। বাসনার বসে মন বিরত, ধায় দশ দিশে পাগলের মতো, স্থির আখি তুমি মরমে সতত, জাগিছ শয়নে স্বপনে, হে রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে। সবাই ছেড়েছে নাই যার কেহ, তুমি আছো তার আছে তব স্নেহ। নিরাশ্রয় জন পথ যার গেহ, সেও আছে তব ভবনে, হে রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে। কবির কবি জীবন ছিল অধ্যাত্ম চেতনায় লীন। প্রকৃতির অঙ্গনে অনন্ত অন্বেষণ আর সৃষ্টির প্রবাহমানতায় নিমগ্ন। ভোর বেলার মধুর মুহূর্তে জন্মক্ষণ। জীবনের সুখে দুঃখে বেদনায় তিনি তার অন্তর্যামীকে আশ্রয় করেছেন, আর সৃষ্টির উচ্ছ্বাসে শুনেছেন ভোরের আলোর কানাকানি। এতক্ষণ শুনলেন ছোটদের আসরে সবুজ অবুজে রবি প্রণাম, রবীন্দ্রনাথের শৈশব ও কৈশোর অবলম্বনে শ্রুতি নাটক ভোরের আলোর কানাকানি। এতক্ষণ শুনলেন ছোটদের আসর। ছোটদের আসরের আজকের নিবেদন ছিল ভোরের আলোর কানাকানি। অনুষ্ঠান সংযোজনায় রিয়া চট্টোপাধ্যায়। আকাশবাণী শান্তিনিকেতন, FM প্রচার তরঙ্গে 103.1 মেগাহার্টজে আপনি এই মুহূর্তে আমাদের সঙ্গে, অথবা আপনি আমাদের সঙ্গে জুড়ে আছেন নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে।